চিন্ময় দাসের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ। চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত, সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। মিরপুরের ব্যস্ত সড়কে অবৈধ কাঁচা বাজারের কারণে বাড়ছে যানজট আর ভোগান্তি। ঢিলেঢালা অভিযানকে পাত্তা দিচ্ছে না দোকানিরা। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 990। সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং সমতলে পাহাড়ি কমলা চাষে সফলতার মুখ দেখছেন নাটোরের কৃষকরা। অপার সম্ভাবনার কথা বলছে কৃষি বিভাগ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি বিস্তারিত খবরে। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে চট্টগ্রামে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম নামে এক আইনজীবী নিহত হয়েছেন। আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হোসেন। অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লালদিঘি এলাকা। একসময় আন্দোলনের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন সরকারি আইনজীবী নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে 8 জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোর্ট অঙ্গনে ঢুকে, কোর্টের ভিতরে এজলাসে ঢুকে তাণ্ডব চালিয়েছে। পেশাগতভাবে আমরা যখন চেম্বারে যাচ্ছিলাম তখন আমাদের উপর হামলা করা হয়েছে, আমার উপর ইট ফাটল নিক্ষেপ করা হয়েছে। আমরা আইনজীবী ভাই ছিল, ওকে একবারে পিস্তল দিয়ে প্রথম মারছে। গায়ের জোরে তারা একটা অরাজক পরিস্থিতি তারা সৃষ্টি করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে, বাড়ানো হয়েছে পুলিশ টহল। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা, ময়মনসিংহ, নাটোর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বী ও ইসকন অনুসারীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। অবিলম্বে চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তারা, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে চিন্ময় দাসকে কেন্দ্র করে সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলনের পেছনে দেশি বিদেশি হাত রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিলেটে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে এবং দেশেও অনেক 2-1টা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। এর আগে মঙ্গলবার সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। এদিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে তিনি লিখেছেন, চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন ডক্টর ইউনূস। তিনি হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন। যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ডক্টর ইউনূস। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে উত্তাল ছিল চট্টগ্রাম। সেখানকার সবশেষ খবর জানব সহকর্মী সুমন কুমারদের কাছ থেকে, তিনি রয়েছেন সেখানে। সুমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা দেখেছি যে গতকাল চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে চট্টগ্রামে সার্বিক পরিস্থিতি ভিন্ন রকম ছিল। আজকে কেমন দেখছেন, সব মিলে কি অবস্থা? আমি এই মুহূর্তে চট্টগ্রামের যে কোর্ট বিল্ডিং এর পাশে রয়েছি। তো আমরা গতকাল দেখেছি দুপুরের পর থেকে যে চিন্ময় দাসকে এই কারাগারে প্রেরণের পথে যেই সনাতনীরা এই পুলিশ ভ্যানের সামনে যে আটকিয়ে যে আন্দোলন করেছিল, সেই
তারপরে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য যে টিএসএল নিক্ষেপ সহ মানে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এরপরে যে সংঘর্ষে কিন্তু একজন আইনজীবী নিহত হয়েছে। আইনজীবী নিহতর পরে কিন্তু সারাদিন অর্থাৎ রাত 10টা পর্যন্ত আমরা দেখছি চট্টগ্রামে বিভিন্ন জায়গায় কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করেছেন, এবং যে আইনজীবীকে দেখতে গিয়ে চট্টগ্রাম জামায়াতের আমির কিন্তু এই হত্যার নিন্দা জানিয়েছেন। তারা রাতের মধ্যে কিন্তু প্রশাসনকে বলা হয়েছিল রাতের মধ্যে যারা হত্যা করেছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করার জন্য, এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু নিন্দা জানিয়েছিল। তো আজ সকাল 10টায় যে কোর্ট বিল্ডিং এ তার নামাজের জানাজা হবে, এবং ইতিমধ্যে কিন্তু অনেকে আসতে শুরু করেছে। আর যদি সকালবেলা অর্থাৎ বলি, সকাল থেকে কিন্তু আমরা পরিস্থিতি মোটামুটি শান্ত দেখছি, কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে যদি বলি যে আইনজীবী হত্যার কারণে কিন্তু আইনজীবীরা কিন্তু আজকের আদালতের সকল কার্যক্রম থেকে তারা বিরত থাকবেন, এবং আইনজীবী সমিতির পক্ষ থেকে সেটি বলা হয়েছে। এবং আমরা রাতে দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু প্রশাসন অভিযান চালিয়েছিল। ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু নিউ মার্কেটের মোড়ে জড়ো হয়ে তারা বিক্ষোভ করেছিল। তো আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের মিছিল মিটিং আমরা দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত পরিবেশ শান্ত রয়েছে। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। অবৈধ কাঁচা বাজারের কারণে যানজট পিছু ছাড়ছে না মিরপুরবাসীর। প্রতিদিন প্রকাশ্যেই এমন অনিয়ম চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যদিও পুলিশ বলছে অবৈধ বাজার উচ্ছেদে চেষ্টা অব্যাহত আছে, মাঝে মধ্যেই অভিযান চললেও তাতে পাত্তা দেন না বিক্রেতারা। মুদাসির আলীর প্রতিবেদন। ছুটি কিংবা কর্মব্যস্ত দিন, রাত পোহাতেই মিরপুরের টোলারবাগ থেকে আনসার ক্যাম্প এলাকা পর্যন্ত সড়কের যানজট এক স্বাভাবিক ব্যাপার। ট্রাফিক পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই সড়কে বসে কাঁচা বাজার। দৃশ্য দেখে বোঝার উপায় নেই বাজারটি অবৈধ, তারপরও এর সঙ্গে যেন মানিয়ে নিয়েছেন সবাই। অন্য বাজারের তুলনায় সবজি ও মাছের দাম তুলনামূলক কম হওয়ায় কেনাবেচাও জমজমাট। যার আগে যে বেচতে পারে অল্প লাভে বিক্রি হয় এই বাজারে। একটা মতো আমাদের জন্য আসলে দূরে হয়ে যায়, এই জন্য যাওয়া হয় না। এই জায়গাটা হাতের কাছে, এই জন্য আসা হয়। বিক্রেতারা জানান দোকান ভাড়ার কোনো বিষয় নেই, চাঁদাবাজি কিংবা সিন্ডিকেটও নেই, ফলে কম দামে পণ্য বিক্রি করলেও লোকসান নেই। দোকান ভাড়া দিতে হয় না, ঠিক আছে, আমরা সীমিত যেরকম এক কেজিতে 50 টাকা বা অনেক সময় 20 টাকা থাকলে আমরা মাল ছেড়ে দিই। সমস্যা মাঝে মাঝে পুলিশে করে দৌড়াদৌড়ি। আগে যে বেলা আওয়ামী লীগ সরকার ছিল পুলিশ একটু দৌড়াদৌড়ি করতো, এখন কেউ দৌড়া না, আর 2 টাকা কেউ নেওয়া না। সাত সকালে যানজটের ভোগান্তি হলেও তুলনামূলক সস্তায় পণ্য মেলায় কর্মজীবী বা স্থানীয়দেরও তেমন অনুযোগ নেই। যেহেতু ফুটপাতের জন্য একটু কমাই, আর যদি মনে করেন বাইরে হয়, দোকানে হয়, তাহলে একটু বেশি। যে মাছটা আমরা বাজার থেকে কিনি 600 টাকা কেজি, সেটা এখানে আমরা 400 টাকা থেকে 500 টাকা দিয়ে কিনতে পারি। মহনা টেলিভিশনের ক্যামেরা দেখে তৎপরতা বাড়লেও ততটা কার্যকর ভূমিকা পালন করতে দেখা যায়নি পুলিশকে। একই চিত্র মিরপুর 14 নম্বরে কচুক্ষেত সংলগ্ন 3 রাস্তার মোড়ে। বহু আগে থেকে এখানে বসে কাঁচা বাজার। 14 মোড় থেকে কচুক্ষেত পর্যন্ত বিকালের দিকে পুরো রাস্তা জ্যাম হয়েছে। জলপাই ধরেন আমার বাসার কাছে 60 টাকা, এখানে আমি অনেক 40 টাকায় নিয়ে যেতে পারি। যদিও মিরপুরের ট্রাফিক পুলিশের উপপুলিশ কমিশনার রফিকুল ইসলাম মুঠোফোনে জানান অবৈধ বাজার উচ্ছেদ অভিযান অব্যাহত আছে, তবে জনসাধারণকেও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। আমরা যখন যাই তখন তারা উঠে চলে যায়, আবার কিছুক্ষণ পরে আবার এসে বসে। যারা ক্রেতা তারা যদি ওই রাস্তা থেকে না কিনেন তাহলে তো রাস্তাঘাটে দোকানটা বসতো না। যারা মার্কেটে, যারা পার্শ্ববর্তী মার্কেটের যারা, তাদেরও কিন্তু এখানে এগিয়ে আসতে হবে। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 990 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 81, চট্টগ্রাম বিভাগে 103, ঢাকা বিভাগে 234, ঢাকা উত্তর সিটিতে 130, ঢাকা দক্ষিণ সিটিতে 143, খুলনা বিভাগে 146 জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 88,715 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, আর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 471 জনের। দর্শক, সারা দেশের মতো বরিশালেও ডেঙ্গু পরিস্থিতি
খুবই আতঙ্কের মধ্যে দিন কাটছে সেখানে। পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী শেখ শামীম। শামীম, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সারা দেশের মতো ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ আকার ধারণ করেছে বরিশালেও। এই মুহূর্তে আপনি কি তথ্য নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হতে চান জানতে চাই। আপনি জানেন যে সারা দেশের ন্যায় বরিশালেও ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে। আমি এখন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের যে ওয়ার্ডটিতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হয় সেই ওয়ার্ডটিতে আছি। আমি যদি আপনাদের একটু দেখাই যে আসলে ওয়ার্ডের চিত্র, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে আক্রান্ত হয় 24 জন, 3 জন মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছে 81 জন। এ নিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 52 জন, আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 7677 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল তিনি বলেন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গামারখালী বনের চন্দ্র ব্যাপারী, পিরোজপুর জেলার বটবাড়ি উপজেলার টুঙ্গিঘাটা বাসিন্দা রুনু বেগম, বরগুনা জেলার বামলা উপজেলার শফিপুরের বাসিন্দা বেগম চিকিৎসাধীন অবস্থায় সেবাকেন্দ্র হাসপাতালে মৃত্যুবরণ করেন। বিভাগের মোট মারা যাওয়া 52 জনের মধ্যে সেবাকেন্দ্র হাসপাতালে 41 জন, বরগুনা ভোলায় 3 জন এবং 3 জন মারা গেছে। এছাড়া 1 জানুয়ারি থেকে 26 নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে 7,677 জনের মধ্যে সবচেয়ে বেশি বরগুনায় 2147 জন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 1261 জন এবং বরিশালের অন্যান্য সরকারি হাসপাতালে 1010 জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে 572 জন, পটুয়াখালীর অন্যান্য হাসপাতালে 730 জন, ভোলায় 732 জন, চালুখালী 238 জন ও পিরোজপুরে 928 জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থতার বাড়ি ফিরে গেছেন 7301 জন। এই ছিল আমার কাছে বরিশালের সর্বশেষ চিত্র, যে আসলে ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে এবং এর জন্য সচেতনতাকে দায়ী করছেন বিশেষজ্ঞ মহল। বরিশালের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে সচেতন হলে ডেঙ্গুর প্রকোপ কমবে, এছাড়া ডেঙ্গু কমার কোনো সম্ভাবনা নেই। জি শামীম, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর নিয়ে যোগ দিয়েছিলেন সহকর্মী শামীম। সমতল ভূমিতে পাহাড়ি কমলা চাষ করে সফলতার মুখ দেখেছেন নাটোরের কয়েকজন কৃষি উদ্যোক্তা। নানা বাধা পেরিয়ে এক প্রকার চ্যালেঞ্জ নিয়েই কমলা চাষ রোপণ করেছিলেন তারা। 2 বছরের মাথায় থোকায় থোকায় কমলা ধরে গাছে গাছে। প্রত্যাশার চাইতে ফলন বেশি হয় উত্তরের জেলায়। কমলা চাষে অপার সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। রাশেদুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। নাটোর সদর উপজেলার গাজীপুর বিলের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামে 2.5 বিঘা জমি জুড়ে শোভা পাচ্ছে সারি সারি কমলা গাছ। আর সেই গাছগুলোতে থোকায় থোকায় ঝুলছে চায়না অস্ট্রেলিয়ান জাতের কমলা। নাটোরের কৃষি উদ্যোক্তা জাকির আহমেদ উজ্জ্বল, আব্দুল মতিন সহ কয়েকজন মিলে দেখেছেন সফলতার মুখ। অনেকে চাইনিজ বলে এটাকে, কিন্তু এটা আসলে মূলত অস্ট্রেলিয়ান এটা কমলা। হ্যাঁ, ভিতরে লাল, খুব সুন্দর দেখতে এবং খাইতেও খুব সুস্বাদু। আশানুরূপ আমি যতটুকু চাইছিলাম, আল্লাহ মাশাআল্লাহ আমাকে আল্লাহ ততটুকুই দিছে। প্রতিটি কমলা গাছে গড়ে 2 থেকে 3 মণ ফলন এসেছে। 2.5 বিঘা বাগানে প্রায় খরচ হয়েছে 3 লাখ টাকার মতো, আর বিক্রি হবে প্রায় 10 লাখ টাকা। উৎপাদন খরচ কম ও অনুকূল আবহাওয়া থাকায় নাটোর সহ উত্তরাঞ্চলের মাটিতে কমলা চাষে অপার সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। আমি এখানে বাগান দেখতে আসছি, উজ্জ্বল ভাইয়ের কমলা বাগান, তো দেখে আমার খুব ভালো হয়েছে এবং আমি উৎসাহিত। নাটোর স্টেশন বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, মাল এখান থেকে বিক্রি হচ্ছে মোটামুটি ভালো। প্রতিদিনই কমলা বাগান দেখতে আসছেন নতুন নতুন উদ্যোক্তারা, আসছেন দর্শনার্থীরাও। লাভজনক হওয়ায় কমলা চাষে অন্যরাও আগ্রহী হয়ে উঠছেন। সঠিক তদারকির মাধ্যমে সমতলে সম্ভাবনার দুয়ার খুলেছে বলছেন কৃষি বিভাগের কর্মকর্তা। একসময় বিদেশ থেকে ফল আমদানি করতে হতো, বিশেষ করে সাইট্রাস ফল, লেবু জাতীয় ফলগুলো, তাতে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হতো। এখন বর্তমানে নাটোর জেলায় বেশ কিছু উপজেলায় এই সমস্ত লেবু জাতীয় ফল উৎপাদন হচ্ছে। পরিকল্পিত উদ্যোগে চাষাবাদ করা গেলেও কমলা হতে পারে সমতলের চাষিদের অন্যতম লাভজনক একটি ফল। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। নীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি 1 নং সরকারি বিদ্যালয়ের ভবনটি নির্মিত হয়
2001 সালে, কিন্তু 2 যোগ না পেরোতেই খসে পড়ছে ছাদ ও দেয়ালের পলেস্তারা। বিষয়টি নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও রয়েছেন আতঙ্কে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ময়নুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। নীলফামারীর ডোমার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্মিত হয় 2001 সালে, কিন্তু ভবনটি নির্মিত হওয়ার কয়েক বছরের মধ্যে খসে পড়ছে ছাদের খোয়া ও পলেস্তারা। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। ক্লাস চলার সময় হঠাৎই শিক্ষক শিক্ষার্থীদের গায়ে ধসে পড়ছে সিমেন্ট ও খোয়া। ফলে জীবনের ঝুঁকি নিয়ে 300 কোমলমতি শিক্ষার্থী ঝুঁকিপূর্ণ এই ভবনে ক্লাস করছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা। আমরা যখন এই শ্রেণীকক্ষে পড়াশোনা করি তখন আমরা অনেক আতঙ্কে থাকি, ভয়ে থাকি, অনেক ভয়ে ক্লাস করি। ক্লাসে অনেক ছাদ থেকে বালু পড়ে, সিমেন্ট পড়ে, আমরা ভালো একটি শ্রেণীকক্ষ পাই। স্কুলটির 6 জন শিক্ষকও সব সময় ভয়ে থাকেন কখন যেন ছাদ ভেঙে পড়ে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি যে কোনো সময় এই বাকি যে জায়গাটুকু আছে এটা একদম ফাটা, এটাও যে কোনো সময় খুলে পড়তে পারে। এই ছাদের পলেস্তারা খসে যায়, সিমেন্ট খোয়া বালি এগুলা আমাদের গায়ে, বাচ্চাদের গায়ে পায়ে পড়ে। এই অনেক ঝুঁকির মধ্যে আমরা ক্লাস করি। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা শিক্ষা অফিসার। ভবনটি দেখে মানে রুমগুলো পরিত্যক্ত ঘোষণা করা যায় কিনা বা কি বলে যে এখানে নতুন ভবন নির্মাণ করা যায় কিনা এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করব। আর উপজেলা প্রকৌশলী উপজেলা শিক্ষা কর্মকর্তার রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রকৌশলী এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আমরা সেখানে প্রেরণ করব এবং তাদের রিপোর্টের ভিত্তিতে ওই স্কুলটি মেরামত বা পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করব। কর্তৃপক্ষ দ্রুত একটি নতুন ভবন নির্মাণ করে দিবে এমন প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। বুসরাত জাহান, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলের দাহিয়ে, বালবেক, বেন্থ, জেবেইল, চাকরা সহ বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর 20টি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলায় 22 বেসামরিক নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এ হামলা চালায় নেতানিয়াহু সেনারা। এরই মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ ঘোষণা দেন তিনি। এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো। চিন্ময় দাসের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ। চট্টগ্রামে সংঘর্ষে আইনজীবী নিহত, সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। মিরপুরের ব্যস্ত সড়কে অবৈধ কাঁচা বাজারের কারণে বাড়ছে যানজট আর ভোগান্তি। ঢিলে ঢালা অভিযানকে পাত্তা দিচ্ছে না দোকানিরা। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 990। সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং সমতলে পাহাড়ি কমলা চাষে সফলতার মুখ দেখেছেন নাটোরের কৃষকরা। অপার সম্ভাবনার কথা বলছে কৃষি বিভাগ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।